এই ব্রহ্মাণ্ডে একটা এমন নিয়ম আছে যেটা সবার উপরেই কাজ করে, এমনকি এই আমাদের কল্পনার থেকে বড় ব্রহ্মাণ্ডের উপরেও। আর সেটা হলো যে যদি কেউ জন্ম নেয় তবে তার মৃত্যু অবশ্যই আছে। সত্যি একদিন এই ব্রহ্মাণ্ড শেষ হয়ে যাবে, কিন্তু এর শেষ হতে যে কত সময় লাগবে সেটা কেউ বলতে পারে না। কিন্তু প্রশ্ন হলো যে তাহলে এই ব্রহ্মাণ্ড কিভাবে ধ্বংস হবে, বা বলতে পারেন শেষ হয়ে যাবে। আর এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড কি একসাথেই শেষ হবে? বিজ্ঞানের সাহায্যে এই প্রশ্নগুলোর উত্তরই আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। সেই জন্য প্রত্যেকবারের মতো এবারেও একটা রিকোয়েস্ট করছি, শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলি, যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বং ফ্যাক্টোরিয়ামকে সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিয়ে এই চ্যানেলকে সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ব্রহ্মাণ্ড, যেটা আমাদের কল্পনার থেকেও বড়, এটা এত বড় যে যদি আমরা মনে করি যে এর চারিদিকে ঘোরার, তাহলে সম্পূর্ণ মানবজাতি মিলেও এর কেবলমাত্র 0.0000001% পর্যন্তই পৌঁছতে পারবে। এখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আছে এবং তার থেকেও বেশি আছে স্টার্স। আর কত যে প্ল্যানেট আছে সে কথা তো বাদই দিলাম। এরকম ধরনেরই কোনো একটা গ্যালাক্সির মধ্যে সূর্যের চারিদিকে ঘুরছে আমাদের পৃথিবী। কিন্তু এই বিশাল ব্রহ্মাণ্ড একটা সত্যি, একটা বাস্তবিকতার দ্বারা তৈরি। এখানে কোনো ম্যাজিক্যাল পাওয়ার কাজ করে না। প্রত্যেকটা জিনিসের জন্যই আছে একটা বাঁধা ধরা নিয়ম, আর এই নিয়মের বাইরে ব্রহ্মাণ্ডও যেতে পারে না। এই সমস্ত নিয়মগুলোর মধ্যে সবথেকে নিশ্চিত যেটা, সেটা হলো মৃত্যু। মানে আমাদের এই ব্রহ্মাণ্ডের মৃত্যুও নিশ্চিত। বৈজ্ঞানিকরা এই ব্রহ্মাণ্ডের শেষ হয়ে যাওয়ার 3টে অদ্ভুত কারণ আমাদের সামনে তুলে ধরেছে, যেটা আপনার নলেজকে আরো একটু বাড়িয়ে দিতে পারে। বৈজ্ঞানিকরা মনে করে যে এই 3টে কারণের জন্যই আমাদের এই ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই 3টে কারণ বৈজ্ঞানিকদের ভৌত বিজ্ঞানের নিয়মগুলোকেও মেনে চলছে। আমাদের ইউনিভার্স মানে এই ব্রহ্মাণ্ড চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, মানে এক্সপ্যান্ড করছে। এটা এত দ্রুত গতিতে এক্সপ্যান্ড করছে যে একদিন এরকম সময় আসবে যে এটা লাইটের স্পিডের থেকেও বেশি দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে যাবে। তবে এর পেছনের কারণটা কি? কেন এটা এত দ্রুত গতিতে এক্সপ্যান্ড করে চলেছে, এবং কেন বড় বড় গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে? এটা তো আপনি নিশ্চয়ই জানেন যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রত্যেকটা বস্তুই গ্র্যাভিটির কারণে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। যেমন সূর্য আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে জুড়ে আছে, ঠিক সেইভাবেই আমাদের পৃথিবী সূর্যের সাথে এবং চাঁদ আমাদের পৃথিবীর সাথে। মানে প্রত্যেকটা বস্তুই গ্র্যাভিটির জন্যই একে অপরের সঙ্গে বাঁধা আছে। সুতরাং আপনার মনে হতে পারে যে এই পরিস্থিতিতে তো একে অপরের সঙ্গে কোনো বস্তু দূরে যাওয়া সম্ভবই না, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মাণ্ডের দুটো বস্তু একে অপরের সঙ্গে আলাদা হয়ে ধীরে ধীরে এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। এর একটাই কারণ হতে পারে যে এরকম কোনো একটা শক্তি আছে যেটা গ্র্যাভিটির থেকেও শক্তিশালী। এই শক্তিকে বৈজ্ঞানিকরা ডার্ক এনার্জি বলে থাকে। এটা একটা বিচিত্র ধরনের শক্তি যার ব্যাপারে বৈজ্ঞানিকরা আজও খুব কমই জানে। 1998 সাল পর্যন্ত আমরা জানতাম যে যদি আমরা কোনো বস্তুকে উপরে ছুঁড়ে দিই তাহলে সেটা উপরে কিছু সময় পর্যন্ত তো যাবে, কিন্তু তারপর আবার মাটিতে এসে পড়বে। তবে মহাকাশের ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয়। সেখানে কোনো দুটো বস্তু একে অপরের সঙ্গে দূরে যাওয়া শুরু করলে সে দূরে যেতেই থাকে। আপনি যদি কোনো বলকে মহাশূন্যে ছুঁড়ে দেন তাহলে সেটা আর আপনার কাছে ফেরত আসে না, বরং ধীরে ধীরে দূরেই সরে যেতে থাকে এবং তার দূরে সরে যাওয়ার গতিও ধীরে ধীরে বেড়ে যায়। আসলেই বা এটা কেন হয় এবং ওই বলটার বেগটাকে কে বাড়িয়ে দেয়? এই শক্তি বা এনার্জিটাকেই বৈজ্ঞানিকরা ডার্ক এনার্জি বলে থাকে বা মনে করে। সবার আগে এই ডার্ক এনার্জিকে আইনস্টাইন ভেবেছিলেন, তবে তিনি নিজেও এই ব্যাপারে অতটা শিওর ছিলেন না। এই কারণে থিওরিটাকে তিনি পৃথিবীর সামনে আনেননি। কিন্তু বর্তমানে বৈজ্ঞানিকরা এই থিওরিটাকে বাস্তব মনে করে। তবে সমস্যার ব্যাপার এটা যে এটা এখনো একটা থিওরি। কিন্তু আমাদের মাথায় এটাও রাখতে হবে যে কোনো আবিষ্কারের শুরুটা থিওরি থেকেই হয়। এই সমস্ত থিওরিগুলোকে একসঙ্গে কম্পাইল করে বৈজ্ঞানিকরা 3টে এমন কারণ বলেছেন যার জন্য আমাদের এই ইউনিভার্স ধ্বংস হয়ে যেতে পারে। আর এই 3টে পদ্ধতি হলো, প্রথমত বিগ রিপ, দ্বিতীয়টা হিট ডেথ, আর 3 নম্বর হলো বিগ ক্রাঞ্চ অ্যান্ড বিগ বাউন্স। প্রথমে বিগ রিপটাকে দেখে নেওয়া যাক। যেমনটা আমি আগে বলেছি যে যবে থেকে ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছে তবে থেকেই এটা এক্সপ্যান্ড করে চলেছে। ফলবশত গ্যালাক্সিগুলোর মধ্যেকার যে দূরত্ব আছে সেটাও বেড়ে চলেছে। এমনকি গ্যালাক্সিগুলোর মধ্যেও যে গ্রহ নক্ষত্রগুলো আছে তারাও একে অপরের থেকে দূরে সরে যাওয়ার প্রচেষ্টা করছে।
কিন্তু গ্যালাক্সির আভ্যন্তরীণ যে অভিকর্ষ বল আছে সেটা খুবই শক্তিশালী, যার জন্য এত দ্রুত গতিতে এই নক্ষত্র গ্রহগুলো দূরে সরে যেতে পারছে না। কিন্তু বিগ রিপ থিওরি অনুযায়ী একটা এমন সময় আসবে যখন এই ব্রহ্মাণ্ড এতটা বেশি এক্সপ্যান্ড করে যাবে যে গ্র্যাভিটিও তখন কিছু করতে পারবে না। মহাকর্ষ বল খুব অল্প পরিমাণেই বেঁচে থাকবে। সবার প্রথমে বড় বড় গ্যালাক্সিগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এর মধ্যে থাকা গ্রহ, নক্ষত্র এবং ব্ল্যাক হোলগুলোও ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকবে। কারণ সেই সময় এদের সবাইকে এক জায়গায় বেঁধে রাখার জন্য যে শক্তি দরকার, মানে মহাকর্ষ বল, সেটা কাজ করা বন্ধ করে দেবে। এই কারণে এই অবজেক্টগুলো ছোট ছোট টুকরোয় বিভক্ত হয়ে চারিদিকে ছড়িয়ে যেতে থাকবে। সবশেষে এই ব্রহ্মাণ্ড লাইটের স্পিডের থেকেও বেশি গতিতে এক্সপ্যান্ড করতে থাকবে। এমনকি ব্রহ্মাণ্ডের সবথেকে ছোট জিনিস যেটা হলো অ্যাটম, সেটাও এইভাবে ভেঙে চারিদিকে ছড়িয়ে যেতে থাকবে। অ্যাটমের মধ্যে থাকা সাব অ্যাটমিক পার্টিকেল যেমন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তারাও একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে একে অপরের থেকে দূরে সরে যেতে থাকবে। এই কারণে কোনো পার্টিকেল একে অপরের সঙ্গে সম্পর্ক বানিয়ে রাখতে পারবে না। তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে এদিকে ওদিকে ছিটকে যেতে থাকবে। এটাকে আপনি সরলভাবে এইভাবে দেখতে পারেন যে ডার্ক এনার্জির প্রভাবে মহাকর্ষ বলের শেষ হয়ে যাওয়া। নাম্বার 2, হিট ডেথ কিংবা বিগ ফ্রিজ। এই সিদ্ধান্ত অনুযায়ী ম্যাটার নিজেকে রেডিয়েশনের মধ্যে কনভার্ট করে নিজেকে শেষ করে ফেলবে। এটা থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল এর উপর কাজ করে। ব্রহ্মাণ্ডের এন্ট্রপি মানে অব্যবস্থা সময়ের সাথে সাথে ধীরে ধীরে বাড়তেই থাকে। মানে যেভাবে যেভাবে সময় কাটতে থাকবে সেইভাবে ম্যাটার নিজের এনার্জিকে হারাতে থাকবে এবং অনন্ত অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে। এন্ট্রপি আসলে কি সেটাকে আমি একটা ভিডিওতে ডিসক্রাইব করেছি। আমি আই বাটনের লিংক দিয়ে দেবো, ভিডিওটা দেখে নিতে পারেন যদি জানার ইচ্ছা হয়। দুটো ভিডিও বানানো আছে যেখানে টাইম ট্রাভেল এবং এন্ট্রপি খুব ভালোভাবে বোঝানো আছে, চাইলে দেখতে পারেন। যে সমস্ত গ্যাসগুলো মিলে নক্ষত্র তৈরি করে তারা ধীরে ধীরে নিজেদের এনার্জিকে হারিয়ে ঠান্ডা হতে থাকে, আর একটা সময় এমন আসে যখন এরা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। ঠিক একইভাবে নক্ষত্রগুলো নিজের ম্যাটারকে রেডিয়েশনের মধ্যে কনভার্ট করে শেষ হয়ে যেতে থাকে। এমনকি বড় বড় ব্ল্যাক হোলগুলো কয়েক বিলিয়ন বছরের আয়ু কাটানোর পর নিজের ম্যাটারকে রেডিয়েশনের মধ্যে কনভার্ট করে বাষ্প হয়ে উবে যায়, যাকে আমরা হকিং রেডিয়েশন বলে থাকি। আর সবশেষে এইভাবেই ব্রহ্মাণ্ডের মধ্যে লাইট পার্টিকেল এবং রেডিয়েশনের মেঘ তৈরি হয়ে যায়, যা কয়েক বিলিয়ন বছর ধরে ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। তারপর আর কিছু বাঁচে না। এই থিওরিটা বিগ রিপের থেকে একদম আলাদা, আর এটা হতেও প্রচুর সময় লেগে যাবে। নাম্বার 3, বিগ ক্রাঞ্চ অ্যান্ড বিগ বাউন্স। এই থিওরি অনুযায়ী যখনই ডার্ক এনার্জি কমে যায় কিংবা কয়েক বিলিয়ন বছর পর শেষ হতে থাকে, তখন যে অবজেক্টগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল, মানে এক্সপ্যান্ড করছিল, সেটা গ্র্যাভিটির কারণে একে অপরের দিকে চলে আসতে থাকে। মানে এক্সপ্যান্ড হয়ে যাওয়ার ঠিক উল্টোটা। গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে যেটা এই ব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী এনার্জি, সেটা ডার্ক এনার্জির শেষ হয়ে যাওয়ার ফলে বা কমে যাওয়ার ফলে সেই এক্সপ্যান্ড হয়ে যাওয়াটাকে বন্ধ করে এবং উল্টে সমস্ত অবজেক্টকে কাছে টানতে শুরু করে। এর ফলে সমস্ত গ্যালাক্সিগুলো একে অপরের সঙ্গে মিলতে শুরু করবে এবং ব্রহ্মাণ্ডের আকার ধীরে ধীরে ছোট হতে থাকবে। এই ক্রমাগত সংকুচিত হতে থাকা ব্রহ্মাণ্ডের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাবে। তারপর বিগ ক্রাঞ্চ হবার 1 লক্ষ বছর আগেই এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবজেক্টের তাপমাত্রা বর্তমানে উপস্থিত নক্ষত্রদের সারফেসের সমতুল্য হয়ে যাবে। এরপর ব্রহ্মাণ্ডের মধ্যে উপস্থিত সমস্ত ব্ল্যাক হোলগুলো একে অপরের সঙ্গে জোড়া লেগে একটা বিশাল বড় ব্ল্যাক হোল তৈরি করবে, যার মাস সম্পূর্ণ ইউনিভার্সের মাসের সমান হবে। আর এই ব্ল্যাক হোলটাই সমস্ত বস্তুকে গ্রাস করে শেষে নিজেও শেষ হয়ে যাবে। আর এই থিওরি অনুযায়ী এইভাবেই হয়ে যাবে ইউনিভার্সের শেষ। এই থিওরি অনুযায়ী এইভাবেই ব্রহ্মাণ্ডের জন্ম এবং মৃত্যুও হয়। প্রথমে এটা জন্ম নেয় এবং ধীরে ধীরে এক্সপ্যান্ড হতে থাকে। তারপর ডার্ক এনার্জি কমে যাওয়ার পর মহাকর্ষ বলের প্রভাবে আবার সংকুচিত হতে থাকে এবং শেষে এতটা ছোট হয়ে যায় যে পুনরায় আবার একটা বিগ ব্যাং হয়, আবার নতুন ইউনিভার্স জন্ম নেয়। আর এইভাবেই ব্রহ্মাণ্ডের এই জন্ম মৃত্যুর খেলা চলতে থাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু প্লিজ একদম ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।